আমরা পড়তেছিলাম হচ্ছে অর্থোপেডিক্স এর ইনভেস্টিগেশন গুলা কি কি করি, কমন ইনভেস্টিগেশন এগুলার হচ্ছে তোমার কিছু প্রিন্সিপাল আমরা শিখতেছি, আর এদের ক্লিনিক্যাল ইউজ গুলা কি সে ব্যাপারে কথা বলতেছি। আর এগুলা এই ইনভেস্টিগেশন, কমন ইনভেস্টিগেশন গুলা পড়তে যে আমরা কি কি কমপ্লিকেশনে পড়ি সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। আমরা গতদিন এক্স রে সম্বন্ধে কথা বলছিলাম, পাশাপাশি সিটি স্ক্যান, এমআরআই এগুলা নিয়ে কথা বলছি। আজকে আরো কমন কেস ইনভেস্টিগেশন নিয়ে কথা বলবো। আজকে যে জিনিসটা নিয়ে আমাদের প্রথম আলাপ হবে সেটা হচ্ছে ডায়াগনস্টিক আলট্রাসোনোগ্রাম, আলট্রাসাউন্ড। আমার স্লাইডটা আসতেছে না, একটু সময় লাগবে হয়তো। তো চলো আমরা পড়ি হচ্ছে আলট্রাসাউন্ড। তো এই জিনিসটা মানে আলট্রাসোনোগ্রামটা আমরা যারা মেডিকেলের ছাত্রছাত্রী, আমাদের কাছে খুব পরিচিত একটা জিনিস, হ্যাঁ, যে আলট্রাসোনোগ্রাম। এখন অনেকে বলে যে স্টেথোস্কোপের পরেই হচ্ছে আলট্রাসোনোগ্রামের সাথে আমাদের ওরিয়েন্টেশন হওয়া উচিত। তো আজকে আমরা থেরাপিউটিক আলট্রাসাউন্ড না, ডায়াগনস্টিক আলট্রাসাউন্ড নিয়ে কথা বলবো, স্পেশালি ইন মাসকুলোস্কেলিটাল সিস্টেম ডিসঅর্ডার। অর্থোপেডিক্সে আমাদের এই আলট্রাসোনোগ্রামের ডায়াগনস্টিক রোলটা কি। তোমরা সবাই জানো যে এই আলট্রাসোনোগ্রামে হয় কি, যে ট্রান্সডিউসার, অর্থাৎ যেই যন্ত্রটা শরীরের সাথে আলট্রাসোনোগ্রামের সময় লাগানো হয় সেই ট্রান্সডিউসার থেকে একটা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ জেনারেট করা হয়। এই সাউন্ড ওয়েভটা আমাদের যে সফট টিস্যু আছে, বডির যে বিভিন্ন টিস্যু আছে, এর কয়েক সেন্টিমিটার গভীরে প্রবেশ করে এবং সেটা কতগুলো যে টিস্যু ইন্টারফেস, টিস্যু প্লেন আছে, সেখান থেকে রিফ্লেক্ট করে ইকোর মতো, প্রতিধ্বনির মতো। তো এই যে যে সাউন্ডটা আমি পাঠাইলাম ট্রান্সডিউসার দিয়ে, সেটা থেকে তোমার ইকো ইকোটা যে প্রতিধ্বনি হইলো, ইকোটা প্রতিধ্বনি হওয়ার পরে আমরা হচ্ছে এটাকে ওই যেই ট্রান্সডিউসার দিয়ে পাঠাইছিলাম সেই ট্রান্সডিউসার মানে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মতো জিনিস আসবে এবং সেটা একটা ইমেজ তৈরি করে স্ক্রিনে আমরা বুঝবো। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট, যে একটা সাউন্ড পাঠাবো, সেই সাউন্ডটা আমার বাধা পাবে টিস্যুর মধ্যে, বডিতে, সেখান থেকে ফিরে আসবে, ফিরে এসে একটা ইলেকট্রিক সিগন্যাল হিসেবে স্ক্রিনে একটা ইমেজ তৈরি করবে। এখন এক্স রেতে যেরকম তোমার টিস্যু ডেন্সিটির উপর নির্ভর করে যে কোন টিস্যু কতটুকু এক্স রে কে মানে ইয়ে করতে পারবে, অ্যাবজর্ব করবে, কতটুকু ফিরিয়ে দিতে পারবে সেটার উপরে। কিন্তু এখানে ওইরকম কোনো বিষয় না, বরং এখানে রিফ্লেকটিভ সারফেস অফ দ্যাট সফট টিস্যু এবং সফট টিস্যু ইন্টারফেস, এই জিনিসগুলোর উপর নির্ভর করে। তো এক্স রেতে যেরকম আমরা বিভিন্ন ডেন্সিটি অনুযায়ী বিভিন্ন ভাবে ভাগ করছিলাম, এখন আমাদের আলট্রাসোনোগ্রাফিতেও কিছু আছে হাইলি ইকোজেনিক স্ট্রাকচার যেরকম ফ্যাট, আবার কিছু আছে ফ্রি, ইকো ফ্রি স্ট্রাকচার যেরকম ফ্লুইড ফিল্ড সিস্ট, আর এর মাঝখানের গুলা হচ্ছে বিভিন্ন ইকোজেনিসিটির, মাইল্ড টু মডারেট ইকোজেনিসিটির স্ট্রাকচার। ক্লিনিক্যালি আমরা এই আলট্রাসোনোগ্রামটা আমাদের অর্থোপেডিক্সে ব্যবহার করি কতগুলা সিস্টিক লিশন আছে, যেরকম হেমাটোমা, যেরকম অ্যাবসেস, যেরকম মাসেলে একটা অ্যাবসেস হইলো, তারপরে পপলিটিয়াল সিস্ট যেটা নি জয়েন্ট হয় অস্টিওআর্থ্রাইটিস এর পেশেন্টের, আর্টেরিয়াল এনিউরিজম হয়, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো ডিটেক্ট করতে আমরা এই সিস্টিক লিশন, দোজ আর হিডেন, সেটাকে আমরা ডিটেক্ট করতে হাই রেজুলেশন আলট্রাসোনোগ্রাম ব্যবহার করি। কখনো কখনো ইরিটেবল হিপ নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ট্রানজিয়েন্ট সাইনোভাইটিস বলে। তো এই জিনিসটাতে ইন্ট্রাআর্টিকুলার ফ্লুইড আছে কি নাই, এবং এই ইরিটেবল হিপ ডায়াগনোসিসের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রামটা হেল্প করে। এখন টেন্ডনের যদি টেন্ডিনাইটিস হয়, অথবা কমপ্লিট অথবা পার্শিয়াল টেন্ডন টিয়ার হয়, এইটা ডিটেক্ট করার জন্য আলট্রাসোনোগ্রাম ব্যবহার করা হয়। আমরা কখনো কখনো জয়েন্টের ভিতর থেকে আইদার ডায়াগনস্টিক পারপাজে অথবা থেরাপিউটিক পারপাজে জয়েন্টের ভিতরে নিডিল ঢুকাই, ইনজেকশন দেই অথবা ফ্লুইড অ্যাসপিরেট করি। তো এই নিডিল প্লেসমেন্টকে গাইড করার জন্য আলট্রাসোনোগ্রাম ব্যবহার করা যেতে পারে। আর তোমরা ডিডিএইচ এর নাম শুনছো, ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ, এটা একটা বাচ্চাদের ডিজিজ,
তো এই ডিজিজটাকে স্ক্রিনিং করার জন্য এজ এ স্ক্রিনিং টুল, স্ক্রিনিং ইনভেস্টিগেশন আমরা এই আলট্রাসোনোগ্রাম ব্যবহার করি। এখন একটা কোশ্চেন, এইটা তোমাদের অস্পিতে আসছে কয়েকবার, যে বোন এবং সফট টিস্যু ইনফেকশনে এই আলট্রাসোনোগ্রামের রোল কি? আমরা জানি যে সেপটিক আর্থ্রাইটিস অফ হিপ জয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি মানে সেপটিক আর্থ্রাইটিসের ইনসিডেন্স বেশি, আর এই সেপটিক আর্থ্রাইটিস ইন হিপ ডিটেকশনে আলট্রাসোনোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। হ্যাঁ, আর এরপরে ধরো যে পেশেন্টের যদি কোনো কারণে হিপ থেকে কোনো সিমটম আসতেছে সেপটিক আর্থ্রাইটিসের মতো, তখন আমরা অন্য হিপ যেটা কম্পারিজনের জন্য দুইটা হিপেরই আলট্রাসোনোগ্রাফিক এক্সামিনেশন করি। ঠিক আছে, তো এইটাতে জয়েন্ট ইফিউশন দেখে ডিসিশন নেই যে আমরা সেখানে ইনফেকশন আছে কি না। অর্থাৎ যেই ক্ষেত্রে এক্সামিনেশন দ্বারা, যেই ক্ষেত্রে প্লেন এক্সট্রেট দ্বারা সেপটিক আর্থ্রাইটিস স্পেশালি ইন হিপ আমরা মিস করি, সেটাতে আলট্রাসোনোগ্রাম ব্যবহার করলে আমরা ডিটেক্ট করতে পারি। আর সোয়া সেপসিসের কথা জানো, সোয়া সেপসিসে অনেক সময় ভ্যাগ কমপ্লেন করে আমরা ডিটেক্ট করতে পারি না হোয়ার দ্য প্রবলেম ইজ, তখন আলট্রাসোনোগ্রাম করে এই সোয়া সেপসিসটাকে ডায়াগনোসিস করা যায়। এখন কিছু জিনিস আছে, আমরা যেটা বললাম যে অ্যাসপিরেশন, সেপটিক আর্থ্রাইটিস হলে অ্যাসপিরেশন করব না, অ্যাসপিরেশন করলাম তারপরে রেজাল্ট কি হলো, আমি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব না আমি অবজারভেশনে রাখবো, নাকি আমি কোনো অপারেটিভ প্রসিডিউরে চলে যাব, আর অন্য কোনো ফার্দার ইমেজিং আমার লাগবে কিনা, এই সব কটা ডিসিশন মেকিং এ আমার আলট্রাসোনোগ্রাম কিন্তু ভাইটাল রোল প্লে করবে। আর ট্রিটমেন্টের রেসপন্স দেখার জন্য আমরা আলট্রাসোনোগ্রাম ব্যবহার করি স্পেশালি ইন মাসকুলোস্কেলেটাল ইনফেকশন। আজকে সেকেন্ড যে ইনভেস্টিগেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেডিও নিউক্লাইড ইমেজিং, বোন স্ক্যান বলি আমরা। এখানে হয় কি, তোমার রেডিও নিউক্লিয়াইড কতগুলা জিনিস আছে, তো সেই রেডিও নিউক্লাইড গুলাকে আমরা ব্যবহার করি, আমাদের স্পেসিফিক 3-4টা বেশি আমরা ব্যবহার করি। তো এরা কি করে, ফোটন ইমিশন করে। তো এটা স্পেসিফিক টিস্যুতে সে এই স্পেসিফিক ধরনের ফোটন ইমিশন করে, সেটা থেকে গামা ক্যামেরা দিয়ে সেটা রেকর্ড আমরা করি, সেটা থেকে একটা ইমেজ তৈরি হয়, ইমেজটাকে আমরা রিড করে আমরা বিভিন্ন ডায়াগনোসিসে এই বোন স্ক্যানিংটা ব্যবহার করি। তো এই কাজের জন্য আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড that is chosen for its metabolic uptake in the target tissue or organ। যে টিস্যু অথবা অর্গান আমরা বোন স্ক্যান যখন করি, বোনকেই টার্গেট অর্গান হিসেবে ব্যবহার করব, ও ওইটাকে আপটেক করতে পারবে এরকম একটা কেমিক্যাল কম্পাউন্ড নিলাম। আর এই যে আইসোটোপটা হলো, এই রেডিও আইসোটোপ একটা ট্রেসার লাগবে, যেটা আমার সেই তোমার যে ইমিশন করবে ফোটন, সেই ফোটন ইমিশনের যে রেকর্ডটা, ডিটেকশনটা সে করবে হচ্ছে এই ট্রেসার। আমরা কমনলি ইউজ করি টেকনিশিয়াম 99, এছাড়া গ্যালিয়াম 67, ইন্ডিয়াম 111 লেভেল লিউকোসাইড এটাও ব্যবহার হয়, তবে সবচেয়ে কমন ব্যবহৃত হয় টেকনিশিয়াম 99M। এটাকে আইডিয়াল আইসোটোপ ফর রেডিও নিউক্লিয়াইড স্ক্যানিং বলে। কেন? এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এনার্জি ক্যারেক্টারিস্টিক ফর গামা ক্যামেরা ইমেজিং। আমরা এরজিএমএসটা নেই গামা ক্যামেরা দিয়ে, এইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এনার্জি ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করে টেকনিশিয়াম 99। এর হাফ লাইফটা রিলেটিভলি শর্ট, অর্থাৎ বডিতে বেশিক্ষণ থাকে না, 6 আওয়ার্স। রেপিডলি এক্সক্রিটেড ইন দ্য ইউরিন, অর্থাৎ এই জিনিসটা এটা ডাই হিসেবে আমরা বডিতে ইনজেক্ট করি, আমার টার্গেট অর্গান সেটা অ্যাকসেপ্ট করে, সেটা থেকে কিছু ফোটন ইমিশন করে, ওইটা গামা রেডিয়েশনটা আমরা গামা ক্যামেরা দিয়ে ডিটেক্ট করি, এই তো মেকানিজম। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দিলাম, আইসোটোপটার এনার্জি ক্যারেক্টারিস্টিক্স ইজ গুড, শর্ট হাফ লাইফ, বডিতে বেশিক্ষণ থাকে না, ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয়ে যায়। তো এই তোমার কন্ট্রাস্ট কমনলি এদেরকে আমরা বলি, তো এই কন্ট্রাস্ট রিলেটেড যে হ্যাজার্ড গুলো আছে, এই হ্যাজার্ডের এইটা কম হয়। এরপরে আসো গ্যালিয়াম, ওই যে হিডেন ইনফেকশনের কথা বলে আসলাম, যে একটা প্রস্থেটিক লাগানো আছে, তো প্রস্থেটিক লুজ হয়ে গেছে ডিউ টু ইনফেকশন, স্পেশালি ইন রিপ্লেসমেন্ট সার্জারি, সেই সাইট অফ ইনফেকশন, হিডেন ইনফেকশনটাকে লোকেট করার জন্য গ্যালিয়াম 67 ইজ গুড। এখন ইন্ডিয়াম 111, এটাতে হয় কি, লিউকোসাইটটা ব্লাড মানে পেশেন্টের শরীর থেকে এনে সেটাতে ইন্ডিয়াম 111 লেভেল করে দেওয়া হয়, তারপরে সেটার তোমার গামা ক্যামেরা দিয়ে ইমেজটা নেওয়া হয়। এটার একটু ঝামেলা আছে, দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং এটা হচ্ছে যেহেতু একবার ব্লাড কালেক্ট করতে হয় লিউকোসাইটে, আবার এটা দিতে হয়, আবার শরীরে ইনজেক্ট করতে হয়, তো এই কারণে এখনো অতটা বেশি জনপ্রিয় হয় নাই। ক্লিনিক্যালি আমরা কি কি ক্ষেত্রে এই বোন স্ক্যানিংটা করি?
ধরো ডায়াগনোসিস অফ স্ট্রেস ফ্র্যাকচার, তোমরা নিশ্চয়ই জানো স্ট্রেস ফ্র্যাকচার কি। স্ট্রেস ফ্র্যাকচারটা হচ্ছে রিপিটেড ট্রমা, হচ্ছে রিপিটেড ট্রমার কারণে যেরকম নিউলি রিক্রুটেড ক্যাডেটস, আর্মি, এই সমস্ত লোকজনের হয়, ড্যান্সারদের হয় এই স্ট্রেস ফ্র্যাকচার, অথবা কিছু কিছু ক্ষেত্রে একেবারে আনডিসপ্লেস ফ্র্যাকচার, যেটা এক্সরেতে অনেক সময় ভেরি আর্লি স্টেজে ডিটেক্ট করা যায় না। তো এই ক্ষেত্রে আমরা যদি বোন স্ক্যান করি সেই স্ট্রেস ফ্র্যাকচারটা আমরা ডিটেক্ট করতে পারি। স্মল বোন অ্যাবসেস অথবা অস্টিওয়েড অস্টিওমা, এটা একটা বোন টিউমার, এইগুলা যদি ছোট থাকে সেই ক্ষেত্রে প্লেন এক্সরেতে বোঝা যায় না, বাট বোন স্ক্যান করলে তুমি ডিটেক্ট করতে পারবা। ওই যে যেটা বললাম যে আমাদের যদি রিপ্লেসমেন্ট সার্জারি করে থাকি, অর্থাৎ কোনো প্রস্থেসিস শরীরের ভিতরে লাগিয়ে আসি, এটা লুজ হইলো অথবা ইনফেকশন অ্যারাউন্ড দ্য প্রস্থেসিস হইলো, সেটা ডিটেক্ট করার জন্য বোন স্ক্যান ইজ এ গুড ইনভেস্টিগেশন। এখন ফিমোরাল হেড ইসকেমিয়া, বাচ্চাদের ক্ষেত্রে পার্থিস ডিজিজ, বড়দের ক্ষেত্রে অ্যাভাস্কুলার নেক্রোসিস, এটা ডিটেকশনেও বোন স্ক্যান হেল্প করে। আর বোন মেটাস্টেসিস, কোনো একটা তোমার মেলিগন্যান্সি বোনে মেটাস্টেসিস হইলো, সেটার আর্লি ডিটেকশনে একটা ইনভেস্টিগেশন মেথড হচ্ছে বোন স্ক্যানিং। এর কিছু লিমিটেশন আছে, এটা সেনসিটিভ নন স্পেসিফিক একটা ইনভেস্টিগেশন। এখন দেখো রেডিয়েশন বার্ডেনটা এই বোন মানে এই আইসোটোপ স্ক্যানে অনেক বেশি, মানে এটা একটা বোন স্ক্যানে অ্যাপ্রক্সিমেটলি 200 চেস্ট এক্সরের সমান রেডিয়েশন হ্যাজার্ড ক্রিয়েট করে। সো দিস ইজ ভেরি হ্যাজার্ডাস ফর দ্য বডি। আর এখানে অ্যানাটমিক্যাল লোকালাইজেশন অফ দ্য লিশন এটা একটু ডিফিকাল্ট হয় বিকজ অফ পোর স্পেশাল রেজলিউশন। দেখো ছবিটা এখানে দেখতেছো, এটা একটা স্পাইনের এক্সরে, ঠিক আছে। এই স্পাইনের এক্সরেতে তোমার এই ভার্টিব্রাটা এটা একটু কম্প্রেশন ফ্র্যাকচার আছে, এটা ধারণা করা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, মেবি এ মেটাস্ট্যাটিক টিউমার, কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা কনফার্ম করতে পারবো না। পরে যখন বোন স্ক্যানিং করা হয়েছে দেখা যাচ্ছে স্পাইনের বিভিন্ন জায়গায়, তারপরে রিপ, অর্থাৎ এটা বিভিন্ন জায়গায় অন্য কোনো সোর্স থেকে মেটাস্টেসিস হয়েছে, মেলিগন্যান্সি, এই মেটাস্টেসিস স্পাইনেও গিয়েছে এবং সেখান থেকেই কম্প্রেশন ফ্র্যাকচারটা হয়েছে। তো দেখো এই বোন স্ক্যানিং করে আমরা কিন্তু একটা মেটাস্টেসিসের একটা বড় ইনভলভমেন্ট আমরা বের করতে পারলাম। এখন এই ইনভেস্টিগেশন বিএমডি, বোন মিনারেল ডেনসিটি, এটার সাথে তোমরা অনেকেই খুব পরিচিত একটা ইনভেস্টিগেশন বিএমডি। এটাতে হয় কি যে আমাদের যে পেশেন্ট গুলা অস্টিওপোরোসিসে ভুগতেছে, বোন মিনারেল কনসেন্ট্রেশন কমে গেছে, এবং যে সমস্ত পেশেন্টের এই অস্টিওপোরোটিক ফ্র্যাকচার অর্থাৎ অস্টিওপোরোসিস রিলেটেড ফ্র্যাকচারের রিস্ক বেশি, তাদের ক্ষেত্রে এই বোন মিনারেল ডেনসিটি অর বিএমডি ডেনসিটি মেজারমেন্ট এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন। এখানে অনেকগুলো টেকনিক আছে, তোমাদের ডিটেইলস জানা লাগবে না, তো নামগুলো একটু জেনে রাখো। একটা হচ্ছে ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি, এটাকে সংক্ষেপে ডিএক্সএ বলে। আরো কিছু আছে লেস কমন, একটা হচ্ছে রেডিওগ্রাফিক অ্যাবজর্পশিওমেট্রি, কোয়ান্টিটেটিভ কম্পিউটেড টমোগ্রাফি, কোয়ান্টিটেটিভ আলট্রাসোনোমেট্রি, এই সবগুলা দিয়ে কিন্তু বিএমডি মেজার করা যায়। বাট সবচেয়ে ওয়াইডলি ইউজড হয় ডিএক্সএ, অর্থাৎ ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি, যেটা এটা কমনলি ইউজড টেকনিক টু অ্যাসেস দ্য বিএমডি। এখন এটা কি করা হয়, এটাতেও কিন্তু আয়োনাইজিং রেডিয়েশনের একটু হ্যাজার্ড আছে, বাট এখানে খুব লো ডোজে এক্স-রে লাগে, তো ক্ষতিটা কমে। এই ডিএক্স এর আরেকটা অ্যাডভান্টেজ আছে যে এই ডিএক্স এর রিলেটেড মানে ডিএক্স এর মাধ্যমে আমরা যদি বোন মিনারেল ডেনসিটিটা মেজার করি, তাহলে এর কিছু স্ট্যাটিস্টিক্স লাগে, অর্থাৎ এর রেজাল্টটা সরাসরি মাপে না, এটা পরিসংখ্যানগত কিছু জিনিসের সাথে, যেরকম টি স্কোর জেড স্কোর একটা ব্যাপার আছে, এটা তোমাদের জানার দরকার নাই ডিটেইলস। তো স্ট্যাটিস্টিক্স এর যে টার্মগুলো জেড স্কোর টি স্কোর, এর জন্য কিছু ডাটা ব্যাংক লাগে, অর্থাৎ ওই ডাটার সাথে কম্পারিজন করে তোমার রেজাল্টটা আসে যে তোমার পেশেন্টের বিএমডি কত। তো এই ডাটাবেজ ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি অর্থাৎ ডিএক্স এর ডাটাবেসটা অনেক স্ট্রং, অর্থাৎ সেই ক্ষেত্রে খুব ইজিলি আমরা আমার পেশেন্টের রেজাল্টটা বের করতে পারি। এখন ডব্লিউএইচও ক্রাইটেরিয়া অনুযায়ী এই টি স্কোর যদি -1 এর নিচে থাকে সেটা হচ্ছে অস্টিওপেনিয়া ইন্ডিকেট করে, আর -2.5 এর নিচে যদি থাকে সেটা অস্টিওপোরোসিস ইন্ডিকেট করে। এটা একটা ছক দেখো, নরমালি টি স্কোর -1 অর মোর হবে, ঠিক আছে। এখন -1 থেকে -2.5 এটা অস্টিওপেনিয়ার কথা বলতেছে আর একটা সোসাইটি,
আর 2.5 এর নিচে অস্টিওপোরোসিস। হ্যাঁ, আর যদি একেবারে এর চেয়েও অনেক কমে যায়, সাথে ফ্রেজিলিটি ফ্র্যাকচার থাকে, তাহলে পেশেন্টকে বলা যাবে সিভিয়ার অস্টিওপোরোসিসে ভুগতেছে। এক্সরেটা দেখো, এইখানে এই স্পাইনের ডরসোলাম্বার স্পাইনের এক্সরে। তো এখানে দেখো এক্সরেতে এই বোনসের ডেনসিটিটা এক্সরেতেও কিন্তু একটু কম। হ্যাঁ, কিন্তু ভার্টিব্রাল যে এন্ড প্লেট দেখো সাদা সাদা, অনেক বেশি সাদা, এটা খুব ব্রাইট। তো দেখো এই যে মাঝখানে ডেনসিটি কম আর ভার্টিব্রাল দুই এন্ড প্লেট এটা অনেক বেশি সাদা। হ্যাঁ, তো এইটা ইন্ডিকেট করে যে সেইখানে এই ফাইন্ডিংস গুলা যদি এক্সরেতে আমরা পাই, তাহলে আমরা বুঝবো যে এই পেশেন্টের বোন মিনারেল ডেনসিটি অনেকটা কমে গেছে। তো কতটুকু কমে গেছে এটা তো এক্সরে দিয়ে আমরা মাপতে পারবো না। তো এইটা মাপার জন্য ডি এক্সরে বা ডুয়াল এনার্জি এক্সরে অ্যাবজর্পশিওমেট্রি ওই টেকনিকটা ইউজ করা হয়। দেখো এটা আর পেশেন্টের টেকনিকটা ইউজ করা হয়েছে। ইউজ করে এই যে তারা এই পেশেন্টের নেকে টি স্কোর কত, ট্রোকেন্টারে কত, ইন্টারট্রোকেন্টারে কত, জেড স্কোর কত, সবগুলা সম্বন্ধে একটা ডিটেইলস ধারণা তোমাকে দিয়ে দিছে। তো এইটা পাওয়ার পরে পেশেন্টের তোমার যদি আমি কোনো ইনভেস্টিগেশন থেকে হেল্প নেই যে তার অস্টিওপোরোসিস রিলেটেড ফ্র্যাকচারের রিস্ক কেমন, অথবা অস্টিওপোরোসিস রিলেটেড ফ্র্যাকচার হইলো, তাহলে এই পেশেন্টের আমি অপারেশন করি, অপারেশনে কি ডিভাইস ব্যবহার করব, অথবা অপারেশনের পরে আমার ওই ফ্র্যাকচারটা জোড়া লাগার সম্ভাবনা কেমন, এবং অপারেশন পরবর্তী কমপ্লিকেশন কেমন, এই সবগুলোর ধারণা এই বিএমডি টেস্টের রেজাল্ট দেখে আমরা বুঝতে পারবো। আমরা কিছু ব্লাড ইনভেস্টিগেশন করি ইন অর্থোপেডিক্স, যেরকম হিমোগ্লোবিনটা আমরা দেখি না। তো হিমোগ্লোবিন কমে যাওয়া অর্থাৎ এনিমিয়া হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসে এটা পাই। আবার কখনো কখনো আমরা লম্বা সময় অর্থোপেডিক্স এর রোগের চিকিৎসায় তোমার এনএসএইডস ব্যবহার করি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস টু রিলিভ দ্য পেইন। তো এটা এনএসএইডস জানো যে তোমার জিআইটি ব্লিডিং করে, তো কখনো কখনো এনএসএইডস এর কারণে জিআইটি ব্লিডিং, আবার কতগুলো আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ ব্যবহার করি সেটার কারণেও এই অ্যানিমিয়া হতে পারে। এরপরে ডব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়, লিউকোসাইটোসিস মাস্কুলোস্কেলেটাল ইনফেকশনে ইউজুয়ালি বাড়ে, আর মাইল্ড লিউকোসাইটোসিস হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসে এবং আমাদের গাউটের অ্যাটাকের সময় এটা হতে পারে। আর ইএসআর ক্রনিক ইনফ্লামেটরি যে কোনো কন্ডিশনে বাড়ে, ম্যালিগন্যান্সিতে বাড়ে, ঠিক আছে। আর সিআরপিটাও বাড়ে, বাট সিআরপি ইজ মোর সেনসিটিভ। আমরা যখন মাস্কুলোস্কেলেটাল ইনফেকশন পড়ছিলাম সেখানে বলছিলাম যে সিআরপিটা খুব র্যাপিডলি বাড়ে, আবার ট্রিটমেন্টে রেসপন্স করলে র্যাপিডলি কমে। তো এই ব্লাড ইনভেস্টিগেশন গুলো আমরা রুটিনলি করি। এছাড়াও কিছু কিছু ইনভেস্টিগেশন করা হয়, যেরকম প্লাজমা গামা গ্লোবিউলিন দেখা হয় যদি তুমি পেশেন্টের ক্ষেত্রে মাল্টিপল মায়োলোমা সাসপেক্ট করো। আমরা বোন টিউমারে পড়ে আসছি, সেই ক্ষেত্রে প্লাজমা গামা গ্লোবিউলিন আমরা মেজার করি বা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে। হ্যাঁ, আর রিউমাটয়েড ফ্যাক্টর আর এ টেস্ট, এইটা একটা আইজিএম অটো অ্যান্টিবডি, এটাও আমরা দেখি। এটা তোমার হচ্ছে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা দেখি, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে প্যাথোগোনমনিক বলা যায় না, কিন্তু এটা 75% কেসে পজিটিভ হয়। এখন দেখো টিস্যু টাইপিং এর ক্ষেত্রে এই ছেলে যেটা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এইটাও আমরা যেরকম ধরো এই ছেলে B27, এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস রোগের ক্ষেত্রে করি। তো দেখো এইগুলা হচ্ছে কমন ব্লাড ইনভেস্টিগেশন ইন মাস্কুলোস্কেলেটাল ডিজিজ ডায়াগনোসিস। কিছু বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন আছে, যেরকম বোন টিউমারের স্পেসিফিক কিছু বোন টিউমারের মার্কার গুলো আছে। এছাড়া আমার একটা পেশেন্টকে, একটা ইনজিউর্ড পেশেন্টের কিছু বায়োকেমিক্যাল এক্সামিনেশন করে পেশেন্টকে আমরা মনিটর করি। হ্যাঁ, পেশেন্টের ব্লাড সুগার বলো, সিরাম ক্রিয়েটিনিন বলো। আবার একটা পেশেন্টকে তুমি একটা ড্রাগ দিতেছো, হ্যাঁ, যেরকম ডিজিজ মডিফাইং ড্রাগ মেথোট্রেক্সেট আছে, সালফাসালাজিন আছে। তো ওই সমস্ত জিনিস দিলে পেশেন্টের রেনাল মার্কার, লিভার মার্কার, যেরকম এইচজিপিটি, সিরাম ক্রিয়েটিনিন, এই জিনিসগুলা আমাদের দেখে আসতে হয়। তো বায়োকেমিক্যাল কেস ইনভেস্টিগেশন আমরা করি। এরপরের যে ইনভেস্টিগেশনটা আমাদের কমন সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস। জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এটাকে বের করে আনা হয়, অর্থাৎ আর্থ্রোসেন্টেসিস করা হয়, এন্ড দেন অ্যানালাইসিস অফ দ্য সাইনোভিয়াল ফ্লুইড আমরা করি। কখন কখন অ্যাকিউট জয়েন্ট সোয়েলিং আফটার ইনজুরি, ইনজুরির পরে অ্যাকিউট জয়েন্ট সোয়েলিং হইল। তো এখানে সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি এই যে জয়েন্টটা সোয়েলিং হয়েছে এটা সাইনোভাইটিসের কারণে হয়েছে,
নাকি ব্লিডিং এর কারণে হয়েছে। তো এই জয়েন্ট অ্যাসপিরেট করেই তুমি ডিসিশন নিতে পারবা এই ফ্লুইডটা অর্থাৎ সোয়েলিংটা এটা হেমারথ্রোসিস অর্থাৎ জয়েন্টের ভিতরে ব্লিডিং এর কারণে নাকি সাইনোভাইটিস এর কারণে। আবার দেখো ট্রমাটিক সাইনোভাইটিস হয়, একিউট ট্রমাটিক সাইনোভাইটিস হয় অ্যাডাল্টে, ঠিক আছে, যেরকম তোমার এটা সেই ক্ষেত্রে সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস করে আমরা সেপারেট করতে পারি যে সেটা ইনফেক্টিভ সাইনোভাইটিস নাকি সাইনোভাইটিস ডিউ টু গাউট অর সিউডো গাউট। সিউডো গাউট এখানে ক্রিস্টাল থাকে, ইনফেকশনের ক্ষেত্রে ইনফেকশনের ফিচারগুলো আমরা সাইনোভিয়াল ফ্লুইডে পাই। আর যদি সাসপেক্টেড জয়েন্ট ইনফেকশন তুমি করো তাইলে আর্লি ডায়াগনোসিস পাবা যদি তুমি সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস করো। তো সেই ক্ষেত্রে সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস তোমার ইনভেস্টিগেশনেও হেল্প করবে, প্লাস এর কিছু থেরাপিউটিক রোলও আছে। আর ক্রনিক সাইনোভাইটিস যদি সাসপেক্ট করো, যেরকম টিউবারকুলোসিস আছে, কিছু অ্যাটিপিক্যাল রিউমেটিক ডিসঅর্ডার আছে, সেখানেও ক্যারেক্টারিস্টিক কিছু ফিচার ক্যারি করে হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস। এখন এখানে কিছু টেকনিক্যাল ইস্যু আছে। এই জয়েন্ট যে অ্যাসপিরেট করবা এটা অবশ্যই আন্ডার স্ট্রিক্ট অ্যাসেপটিক প্রিকন্ডিশন, কারণ জয়েন্টটাকে অ্যাসপিরেট করতেছো, যদি তুমি ওই সেপসিস টোটালি মেনটেন না করতে পারো, মানে স্টেরিলিটি মেনটেন না করতে পারো, তাহলে কিন্তু পেশেন্টের সেপটিক ইনফেকশন হবে, সেপটিক আর্থ্রাইটিস হবে। এক্ষেত্রে উইথ এডিকুয়েট কি বলে যে অ্যাসেপটিক প্রিকন্ডিশনস, সেখানে স্কিনে লোকাল অ্যানেস্থেশিয়া ইনফিলট্রেট করা হয়, 20 জি নিডল দিয়ে সেই জয়েন্টের ভিতর থেকে ফ্লুইড কালেক্ট করা হয়। যদি বেশি পরিমাণে ফ্লুইড আসে তাহলে সাইনোভিয়াল ফ্লুইডের বায়োকেমিক্যাল বা অন্যান্য যত টেস্ট আছে সবগুলা করা ইজি হয়। অ্যাটলিস্ট যদি তোমার 0.5 ml পাও, এইটাও কিন্তু ডায়াগনস্টিক অ্যানালাইসিসের জন্য হেল্প করে থাকে। ভলিউম অফ ফ্লুইড এন্ড ইটস অ্যাপিয়ারেন্স, এটা অ্যাসপিরেট করার পর আমাদের নোট করতে হবে। নরমাল সাইনোভিয়াল ফ্লুইড যেটা সেটা ক্লিয়ার এবং স্লাইটলি ইয়েলো, আর এটা টার্বিড হয়ে যায় ইনফেক্টিভ কন্ডিশনে। আর যে সাইনোভিয়াল ফ্লুইডটা নিলাম, সিঙ্গেল ড্রপ অফ ফ্রেশ সাইনোভিয়াল ফ্লুইড placed on a glass slide and examined through microscope for the microscopic examination. এখন সাইনোভিয়াল ফ্লুইডের কি কি টেস্ট করি আমরা হচ্ছে, সেখানে তোমার কি বলে যে যদি অ্যাভেলেবল অনেক বেশি সাইনোভিয়াল ফ্লুইড পাই তাহলে আমরা ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের ফুল ইনভেস্টিগেশন গুলো দেখবো, সেলুলার ইনভেস্টিগেশনস, বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকটেরিওলজিক্যাল কালচার করব। সাথে সাথে ব্লাড স্পেসিমেন্ট অফ দ্যাট পেশেন্ট সেটাও আমরা নিয়ে ব্লাডের ইনভেস্টিগেশন ফাইন্ডিংস এবং সাইনোভিয়াল ফ্লুইডের ইনভেস্টিগেশন ফাইন্ডিংস, এই দুইটাকে আমি মিলাবো। এবং এর কিছু ইন্টারপ্রিটেশন ভালো আছে। দেখো যে যদি সাইনোভিয়াল ফ্লুইডের গ্লুকোজ নিলা, ব্লাডেরও গ্লুকোজ নিলা, সাইনোভিয়াল ফ্লুইডের ভিতরে গ্লুকোজ তোমার রিডাকশন হয়েছে অনেক বেশি, এটা ইন্ডিকেট করে যে সেখানে ইনফেকশন হয়েছে। হাই হোয়াইট সেল কাউন্ট মোর দেন 10,000 per mm কিউবিক mm, এটা ইন্ডিকেট করে ইনফেকশন। আর মডারেট লিউকোসাইটোসিস এটা গাউট এবং কিছু ইনফ্লামেটরি আর্থ্রাইটিসে আমরা পাই। ব্যাকটেরিওলজিক্যাল কালচার এন্ড টেস্ট ফর অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি, এটা আমাদের সাসপেক্টেড ইনফেকশন ক্ষেত্রে, জয়েন্টের ইনফেকশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা সাইনোভিয়াল ফ্লুইডের কালচার সেনসিটিভিটি টেস্ট করতে পারি। দেখো এই চারটা যে সাইনোভিয়াল ফ্লুইড কখন কিরকম হয়, সেপটিকে কেমন হয়, টিউবারকুলোসিসে কেমন হয়, রিউমাটয়েডে কেমন হয়, গাউট সিউডো গাউটে, ভিসকোসিটা কেমন থাকে, হোয়াইট সেলের কেমন ক্রিস্টাল থাকে কি থাকে না, বায়োকেমিক্যাল স্টাডি, ব্যাকটেরিওলজি। তো এর একটা চার্ট আমরা দিয়ে দিছি, অর্থাৎ এটা তোমাদের জানার দরকার নাই, বাট এইটা থেকে এই ইন্টারপ্রিটেশনটা নাও যে সাইনোভিয়াল ফ্লুইড এক্সামিনেশন করে এই যে এতগুলা ডিজিজ, সেপটিক আর্থ্রাইটিস, টিউবারকুলোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট সিউডো গাউট, অস্টিওআর্থ্রাইটিস, এতগুলা জিনিস আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এখন বোনসের ইনভেস্টিগেশন, মাস্কুলোস্কেলেটাল ইনভেস্টিগেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন অ্যাজ এন অর্থোপেডিক সার্জন আমাদেরকে করতে হয়, সেটা হলো বোন বায়োপসি। আমরা এই বোন বায়োপসি দিয়েই আমাদের আজকের পড়া শেষ করব। তো বোন বায়োপসিতে তোমার খেয়াল রাখতে হবে যে এটা একটা ক্রুশিয়াল মেইন টু ডায়াগনোস and sometimes to distinguish between local conditions that are closely resemble one another. অর্থাৎ বোনসের লোকালি কোন একটা ডিজিজ যেটা একটা আরেকটার সাথে খুব মিলে যায়, এক্সরেতে এমআরআইতে আমরা হচ্ছে আলাদা করতে পারতেছি না, ডিসিশন নিতে পারতেছি না, কনফিউশন অ্যারাইজ করলো। যেরকম ধরো এক্সরে অথবা এমআরআই,
একটা বনি ডিস্ট্রাকশন আমাকে দিল এবং কম্প্রেশন ফ্র্যাকচার আমাকে রেজাল্ট দিল, বাট এটা টিউমারের কারণে না ইনফেকশনের কারণে এটা সম্বন্ধে ক্লিন কাট ক্লু আমাকে দিল না, সেই ক্ষেত্রে আমি কনফার্ম হব এই বায়োপসি করে, বোন বায়োপসি করে। আবার একটা বোনের ভিতরে কোনো লিশন হলো, সেটা ইনফেকশন নাকি কোনো বোন টিউমার, সেটা আমরা বায়োপসির মাধ্যমে কনফার্ম করব। আবার একটা বোন টিউমার সম্বন্ধে ধারণা হইলো এক্সরেতে বা অন্য ইনভেস্টিগেশনে, whether that is benign or malignant। এখন malignant হলে সেটা প্রাইমারি না সেকেন্ডারি অর্থাৎ মেটাস্টেটিক, এতগুলা জিনিসের ডিসিশন তুমি নিতে পারবা বোন বায়োপসির মাধ্যমে। এখন বোন বায়োপসি কিভাবে করি? বোন বায়োপসি আমরা ওপেন অর্থাৎ কেটে ওই বনি লিশন থেকে বায়োপসি করতে পারি, অথবা ক্লোজ বায়োপসি করতে পারি অর্থাৎ সেই জায়গাটা না কেটে সেই লিশন থেকে নিডিল অথবা ট্রেফাইন দিয়ে একটা তোমার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ টিস্যু নিয়ে সেই টিস্যুর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা ভালো, ওপেন বায়োপসি ভালো না ক্লোজড বায়োপসি ভালো? আসলে দুইটারই ভালো মন্দ দুইটা দিকে আছে। এখন মনে করো ওপেন বায়োপসি, এটার সুবিধা কি? সুবিধা হলো যে প্রপার এক্সপোজার অফ দ্য লিশন হয়, আর এক্সিশন হবে সাইজেবল পোরশন অফ দ্য লিশন তুমি নিতে পারো, একেবারে প্রপার এক্সপোজার তুমি করলা এবং সেখান থেকে তোমার সুবিধা মতো একটা গুড সাইজেবল পোরশন রিপ্রেজেন্টেটিভ একটা বনি লিশনের পোরশন তুমি নিতে পারলা। তো এটা প্রেফারেবল, এটা দিলে আমার ডায়াগনস্টিক যে পারপাসটা অর্থাৎ আমি কনক্লুশনে পৌঁছতে পারতেছিলাম না বিফোর বায়োপসি, তো এটা আমি যদি চাই তাহলে এটাই ভালো, ওপেন বায়োপসিটাই ভালো, কিন্তু এর কিছু ঝামেলাও আছে। এক নাম্বার হচ্ছে ইট রিকোয়ার্স এন অপারেশন, এটা তো একটা অপারেশন, যেই অপারেশনে অ্যানেস্থেসিয়া রিলেটেড রিস্ক আছে এবং অপারেশন পরবর্তী ইনফেকশনের রিস্ক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা যখন ওপেন বায়োপসি করি সেখানে নিউ টিস্যু প্লেন ওপেন আপ করা হয়। এই নিউ টিস্যু প্লেন ওপেন আপ করার কারণে আমাদের ইনফেকশন অথবা টিউমার যদি সেটা স্পেশালি মেলিগন্যান্সি হয়, এর স্প্রেডিংটাকে প্রিডিসপোজ করবে এই আমার অপারেশনটা, ওপেন বায়োপসিটা। তো এটাও একটা খারাপ দিক। এখন বায়োপসি ইনসিশন যেটা আমরা দিলাম, ইট মে জিওপারডাইজ সাবসিকুয়েন্ট ওয়াইড এক্সিশন অফ দ্য লিশন, অর্থাৎ যে বায়োপসিটা আমি করলাম এটা বায়োপসিতে ডায়াগনোসিস আসলো যে খুব খারাপ একটা মেলিগন্যান্সি, আমার ওয়াইড এক্সিশন লাগে। তো সেকেন্ড যে আমি ওয়াইড এক্সিশন সার্জারিটা করব, প্রথম বায়োপসির ইনসিশনটা মে জিওপারডাইজ দ্য সাবসিকুয়েন্ট ওয়ান। এখন কিছু আছে মোর ইনএক্সেসিবল লিশন, যেরকম টিউমার অফ দ্য acetabular ফ্লোর can be reached only by dissecting widely thorough healthy tissue। অর্থাৎ কিছু কিছু ইনএক্সেসিবল জায়গা আছে যেটাতে যদি আমি ওপেন বায়োপসি করতে চাই, সেই জায়গাটাতে পৌঁছার জন্য আমার অনেক বেশি পরিমাণে হেলদি টিস্যুকে ডিসেক্ট করতে হয়। তো এইটাও একটা খারাপ জিনিস, এই ওপেন বায়োপসির এটাও একটা খারাপ দিক। এখন আসো ক্লোজড বায়োপসির কথা। এখন কেয়ারফুলি তুমি যদি একটা ক্লোজড বায়োপসি পারফর্ম করো, কি দিয়ে? নিডিল দিয়ে অথবা ট্রেফাইন দিয়ে। নিডিল তো বুঝতেছো নিডিল, ট্রেফাইন হচ্ছে নিডিলের চাইতে বড় ডায়ামিটারের একটা মাথাটা স্যারেটেড থাকে এরকম একটা ডিভাইস। সেই নিডিল অথবা ট্রেফাইনটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজের কোনো ট্রেফাইন আমরা ব্যবহার করে আমরা ওই যদি লিশনটাতে ঢুকতে পারি সেটা থেকে বায়োপসি নিতে পারি, এবং বায়োপসিটা যদি রিপ্রেজেন্টেটিভ জায়গা থেকে আসে, এইটাই অনেকের কাছে খুব প্রেফার্ড মেথড অফ বায়োপসি প্রসিডিওর। ঠিক আছে, তবে when the lesion cannot be accurately localized, যদি আমি লিশনটাকে accurately localize না করতে পারি ক্লোজ মেথডে, অথবা when the tissue consistency is such that a sufficient sample cannot be obtained, অর্থাৎ সাফিসিয়েন্ট স্যাম্পল তুমি যদি আনতে না পারো, প্রপার প্লেসমেন্ট অফ নিডল করতে না পারো, তাহলে তোমার এই বায়োপসিটা ফেইলড হবে, বায়োপসির রেজাল্টটা ফলস রেজাল্ট দিবে। এখন এই সমস্যা দূর করার জন্য আমার কনসালটেশন করতে হবে রেডিওলজিস্টের সাথে, কনসালটেশন করতে হবে প্যাথোলজিস্টের সাথে বিফোর এই ডুইং এ ক্লোজড বায়োপসি। ঠিক আছে, তো এই আমি যদি মানে সবকিছু জেনে শুনে সবকিছু ভালো মতো লোকেট করে রিপ্রেজেন্টেটিভ টিস্যু নিতে পারি, ইন 95% কেসে তোমার নিডল বায়োপসি অর্থাৎ ক্লোজড বায়োপসিটা একুরেট রেজাল্ট দেয়। তো রেজাল্ট কিন্তু খারাপ না, বাট সমস্যা হচ্ছে যে ক্লোজড বায়োপসিটা ওই যে মানে আমি রিপ্রেজেন্টেটিভ টিস্যু নিতে পারতে হবে, টিস্যু যদি রিপ্রেজেন্টেটিভ না নিতে পারি তাহলে সমস্যা। এখন কিছু প্রিকশন আছে এই বায়োপসি করার ক্ষেত্রে।
আমাকে বায়োপসি করার আগে প্রিকশন গুলা মাথায় রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমরা বোন টিউমারের ক্ষেত্রে এর আগে আমরা পড়ছিলাম যে সিটি স্ক্যান করি, কখনো কখনো এমআরআই করি। তো আমাদের যদি এরকম কোনো প্ল্যান থাকে যে সিটি স্ক্যান এমআরআই আমাদের করতে হবে, তাহলে অবশ্যই সেটা বায়োপসি করার আগে। বায়োপসি করার পরে টিস্যু স্ট্রাকচারটা অল্টার্ড হয়ে যায়, যেটা হচ্ছে এমআরআই বা টিস্যু সিটি স্ক্যানে রেজাল্টটা মানে এক্সাক্ট রেজাল্ট হয়তো আসতে দিবে না। সো ডু বায়োপসি আফটার ডুইং দ্য সিটি স্ক্যান, এমআরআই অর আদার ইনভেস্টিগেশনস। এখন বায়োপসির ক্ষেত্রে বলা হচ্ছে ডোন্ট টেক দ্য বায়োপসি প্রসিডিউর এজ এ মাইনর সার্জারি। বায়োপসিটা এটা কোনো মাইনর অর্থোপেডিক অপারেশন না। এখানে যেই সার্জনটা ফাইনাল অপারেশন করবেন, এটাই প্রেফার্ড করা হয় যে বায়োপসি নেওয়ার জন্য যে অপারেশনটা এটা উনিই করবেন, কারণ ওনার মাথায় যে প্ল্যান থাকবে পরবর্তী অপারেশনটা কিভাবে হবে, কেমনে কি করবেন, কোন প্ল্যানে আগাবেন, সেই প্ল্যান্ড ওয়েতেই আমার বায়োপসি করার জন্য এই ইনসিশনটাও দিতে হবে। বায়োপসি সাইট এন্ড অ্যাপ্রোচ শুড বি কেয়ারফুলি প্ল্যান্ড। এই প্ল্যানিংটা মাথায় রেখে আমার আগাইতে হবে। যদি আমি মেলিগনেন্সি সাসপেক্ট করি ফ্রম মাই প্রিভিয়াস ইনভেস্টিগেশন, সেখানে as a surgeon who is going to do the biopsy, তার approach should be sighted so that the wound and biopsy track can be excised if later radical surgery is necessary. অর্থাৎ যদি আমি মাথায় রাখি যে এই লিশনটা মেলিগনেন্সি হতে পারে এবং এর জন্য একটা রেডিক্যাল সার্জারি পরবর্তীতে লাগে, বাট বিফোর ডুইং দ্য রেডিক্যাল সার্জারি আমার কনফার্মড হওয়া দরকার যে এটা মেলিগনেন্সি, খারাপ মেলিগনেন্সি, তার জন্য বায়োপসি করতেছি। সেখানে অ্যাপ্রোচটা এরকম হবে যে উন্ড এবং বায়োপসি ট্র্যাক পরবর্তীতে রেডিক্যাল সার্জারি করার সময় এই ট্র্যাকটাকে যাতে আমি এক্সারসাইজ করে ফেলতে পারি, এরকম জায়গায় আমার ইনসিশনটা দিতে হবে। এবং এই প্রসিডিউরটা অবশ্যই আমরা অপারেশন থিয়েটারে করব, আন্ডার অ্যানেস্থেসিয়া করব, উইথ ফুল অ্যাসেপটিক প্রিকশনস। ডিপ সিটের যে সমস্ত লিশন আছে সেই ক্ষেত্রে ফ্লোরোস্কোপিক হেল্প আমরা নিতে পারি ফর দ্য কন্ট্রোল অফ নিডল ইনসারশন। আমরা যদি ক্লোজড বায়োপসি করি নিডল দিয়ে বা ট্রেফাইন দিয়ে, সেটার আইডিয়াল প্লেসমেন্টের জন্য ফ্লোরোস্কোপিক কন্ট্রোল স্পেশালি ইন ডিপ সিটেড লিশনে আমরা নেব। অ্যাপ্রোপ্রিয়েট সাইজ অফ বায়োপসি নিডল অর কাটিং ট্রেফাইন, এটার সাইজটা আমাদের মানে অ্যাপ্রোপ্রিয়েট হওয়া লাগবে। Knowledge of the local anatomy and of the likely consistency of the lesion is important. হ্যাঁ, একটা বায়োপসি আমি করতে যাচ্ছি, সেখানকার অ্যানাটমিক্যাল মানে অ্যানাটমিটা কেমন, লোকাল অ্যানাটমি সম্বন্ধে আমার খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে, এবং আমার যে লিশনের কনসিস্টেন্সিটা কি ইন্টারপ্রিট করে, কোন ধরনের লিশন কোন ধরনের ডায়াগনোসিসের ফেভারে যায়, সেই সম্বন্ধে আমার একটা ভালো জ্ঞান থাকতে হবে। এখন কিছু জিনিস খেয়াল রাখবা সেখানে, যেরকম লার্জ ব্লাড ভেসেল অথবা নার্ভ এরকম কিছু আছে, সেই ক্ষেত্রে ওই অ্যানাটমিক্যাল সাইটটা প্রেফারেবলি বেটার টু অ্যাভয়েড। কারণ যদি আমরা ভাস্কুলার ইনজুরি করে আসি, নার্ভ ইনজুরি করে আসি ডিউরিং টেকিং দ্য বায়োপসি, whether in closed method or open method, সেটা আমাদের জন্য ডেঞ্জারাস। এখন বায়োপসি নেয়ার পরে আমাকে কিছু ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে হবে। হ্যাঁ, কি 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 ক্লিয়ার ইনস্ট্রাকশন, যাতে টিস্যু অবটেইনিংটা মানে গুড হয় এবং বায়োপসিটা সুইটেবলি প্রসেসড হয়। অর্থাৎ বায়োপসি নেয়ার পরে আমি কোন ধরনের প্রিজারভেটিভ ইউজ করব, ফিক্সেটিভ ইউজ করব, কোথায় কিভাবে পাঠাবো, লেভেলিংটা ঠিক মতো হইলো কিনা, এগুলো সবকিছু কনফার্ম করে বায়োপসি ম্যাটেরিয়ালটা হারাইলো না, বায়োপসি ম্যাটেরিয়াল যেটা নিলাম স্পেসিমেন সেটা নষ্ট হইলো না, স্পেসিমেনটা ঠিকঠাক মতো জায়গা মতো পৌঁছলো, সেই ক্লিয়ার ইনস্ট্রাকশন গুলা অ্যাজ এ সার্জন আমি আমার সাপোর্টিং স্টাফদেরকে দিয়ে দিব। আর যদি ইনফেকশন সাসপেক্ট করি বায়োপসি করার সময়, যে ম্যাটেরিয়ালটা আমরা পাইলাম সেটাকে আমরা কালচার সেন্সিটিভিটির জন্য ল্যাবে পাঠাবো। এখন আসো ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি। হ্যাঁ, আর্থ্রোস্কোপি এটা তোমার থেরাপিউটিক্যালি আমরা ব্যবহার করি, মানে জয়েন্টে আর্থ্রোস্কোপ ঢুকায়, অর্থাৎ ছিদ্র করে সেই দিক দিয়ে মেশিন যন্ত্র ঢুকায় আমরা কিছু অপারেশন করি। তো এইটার কিছু কিছু ডায়াগনস্টিক ভ্যালু আছে, অর্থাৎ ডায়াগনোসিসের জন্য যদি আর্থ্রোস্কোপ ব্যবহার করে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, সেটাকে বলা হচ্ছে ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি। এখন অলমোস্ট মানে মেনি জয়েন্ট, প্রায় অনেক জয়েন্ট গুলাই হচ্ছে তোমার এই ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি করা যায়, তবে বেশি করা হয় নিতে, শোল্ডারে, রিস্ট, অ্যাঙ্কেল এবং হিপে। যদি আমি ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি করতেছি, সেখানে মনে হইলো যে এটার একটা সার্জারি করে ফেলা দরকার, তখন আমরা
সেই ক্ষেত্রে ওই ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি করার সময় আমরা সেই সার্জারিটাও করে আসতে পারি। যে ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি করে বড় হলো এটা সার্জারি দরকার, করে ফেলবো, দরকার নাই আমরা কনক্লুড করে চলে আসব। এখন যাই হোক, মাথায় রাখবা আর্থ্রোস্কোপি ইজ অ্যান ইনভেসিভ প্রসিডিওর এবং ইটস মাস্টারি রিকোয়ার স্কিল অ্যান্ড প্র্যাকটিস। এটাকে ভালো মতো করার জন্য, পারফর্ম করার জন্য টেকনিক্যালি তোমার স্কিলড হইতে হবে এবং তুমি এই যে ইনস্ট্রুমেন্টস যেগুলো আছে টু ডু আর্থ্রোস্কোপি সেক্ষেত্রে তোমার খুব মানে স্কিলড হওয়া লাগবে। এটাকে খেয়াল রাখবা, diagnostic arthroscopy should not be used simply as an alternative to clinical examination and imaging। যে আমি আর্থ্রোস্কোপি করব, করে নিজের মতো ডিসিশন নেব, ব্যাপারটা এরকম না। এটা অল্টারনেটিভ না, এটা হেল্পিং। আমি ডায়াগনোসিস করার জন্য আমি যে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনস করছি, ক্লিনিক্যালি যে পেশেন্টের হিস্ট্রি নিছি, হ্যাঁ, এক্সামিনেশন করছি এবং ইনভেস্টিগেশনের অন্যান্য ফাইন্ডিংস, ইমেজিং এর অন্যান্য ফাইন্ডিংস যেটা আছে সেটাকে আইদার মানে কনফার্ম করার জন্য অথবা এক্সক্লুড করার জন্য ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপিটা হেল্প করবে, ওইটাকে বাদ দেওয়া যাবে না। ক্লিনিক্যালি আমরা ইনফ্লামেটরি, নন ইনফ্লামেটরি, ডিস্ট্রাকটিভ, নন ডিস্ট্রাকটিভ লিশন অফ দ্য জয়েন্ট এটা দেখার জন্য এই ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি অ্যাপ্লাই করি। মেনিস্কাল টিয়ার যেটা আছে সেটা ডায়াগনোসিস অ্যাজ ওয়েল এজ ট্রিটমেন্ট রিপেয়ারের মাধ্যমে অথবা এক্সিশনের মাধ্যমে সেটাও আমরা করি আর্থ্রোস্কোপ দিয়ে। তোমরা ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরির কথা জানো, অস্টিওকার্টিলেজিনিয়াস স্ট্রাকচারের কথা জানো, কার্টিলেজিনিয়াস লুজ বডি আছে, সাইনোভিয়াল টিউমার আছে, এগুলা আমরা হচ্ছে ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি দিয়ে ভিজুয়ালাইজ করতে পারি এবং যদি প্রয়োজন হয় আমরা অপারেশনও করে আসতে পারি। রোটেটর কাফ লিশন শোল্ডার জয়েন্টে হয়, এটা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দুইটাই আমরা আর্থ্রোস্কোপি দিয়ে করতে পারি। রিস্টে যদি তোমার ট্রায়াঙ্গুলার ফাইব্রোকার্টিলেজ, এটা কমন একটা জিনিস তোমরা শুনবা যে ট্রায়াঙ্গুলার ফাইব্রোকার্টিলেজ তোমার লিশন হয়, রাপচার হয়, ইন্টারোশিয়াস লিগামেন্ট রাপচার হয়, সেগুলো ডিটেক্ট করার জন্য এবং চিকিৎসা করার জন্য আর্থ্রোস্কোপ ব্যবহার করা হয়। এখন হিপের ক্ষেত্রে আর্থ্রোস্কোপিটা কম প্র্যাকটিস করা হয় শোল্ডার নি এই জয়েন্টের তুলনায়, কিন্তু কতগুলা হিপ পেইন আছে আনএক্সপ্লেইনড, আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে কেন এই হিপ পেইনটা হচ্ছে, হ্যাঁ, কোনো কনক্লুশনে আমি আসতে পারতেছি না। এইরকম সিচুয়েশনে আনএক্সপ্লেইনড হিপ পেইনকে তোমার একটা কনক্লুশনে আসার জন্য এই ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টুল। এর কিছু কমপ্লিকেশন আছে, যেরকম হিমার্থ্রোসিস হতে পারে, থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে, ইনফেকশন হতে পারে, তারপরে জয়েন্ট স্টিফনেস হতে পারে, আর অ্যালগোডিস্ট্রফি, হ্যাঁ, একটা ক্রনিক পেইন ফাংশনাল প্রবলেম, এগুলা আমাদের ডেভেলপ করতে পারে। তো আমরা আজকে টপিকগুলো যেটা পড়লাম, যে প্রথমেই আমরা পড়ার চেষ্টা করে আসছি আলট্রাসোনোগ্রাম, আলট্রাসোনোগ্রামের স্পেসিফিক কিছু ইন্ডিকেশন পড়ছি, আলট্রাসোনোগ্রামের প্রিন্সিপালটা পড়ছি এবং আমরা কোন কোন ডিজিজ ডায়াগনোসিসে আলট্রাসোনোগ্রামটা দেখে আসছি। আর আলট্রাসোনোগ্রামের একটা লিমিটেশন, সেটা হলো একটা অপারেটর ডিপেন্ডেন্ট এবং মেশিন ডিপেন্ডেন্ট প্রসিডিউর, সেই ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা পাই। এরপরে আমরা পড়লাম বোন মিনারেল ডেনসিটি, যেটা দিয়ে আমরা অস্টিওপোরোসিস ডিটেক্ট করতে পারি এবং অস্টিওপোরোসিস ফ্র্যাকচারের যে রিস্ক এবং অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের যে কমপ্লিকেশনস, এগুলো অ্যাসেস করার জন্য এবং টি স্কোর কোনটায় কেমন হবে এগুলো আমরা পড়ে আসলাম। এর সাথে সাথে আমরা সাইনোভিয়াল ফ্লুইড এক্সামিনেশন, তারপরে হচ্ছে ব্লাডের কিছু এক্সামিনেশন, যেটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল ডিজিজ ডায়াগনোসিস, ইভেন এর প্রগনোসিসে হেল্প করে, সেটা আমরা আজকে শিখলাম। এরপরে আমরা এই ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি এবং আমরা মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের ইনভেস্টিগেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বোন বায়োপসি, সেই বায়োপসিটা আমরা আজকে পড়ে আসলাম। তো এর আগের দিন আমরা এক্সরে সম্বন্ধে কথা বলেছিলাম, সিটি স্ক্যান সম্বন্ধে কথা বলেছিলাম এবং তোমার এমআরআই সম্বন্ধে কথা বলেছিলাম। তো তোমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে, এমবিবিএস লেভেলে আমরা যেইটুকু পড়লাম আমার মনে হয় দিস ইজ সাফিসিয়েন্ট। এইটুকু তোমরা আবার যদি রিপিটেডলি এই লেকচারগুলো একটু দেখো, একটু বই পড়ো, তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হবে এবং পরবর্তীতে তোমরা যখন ডাক্তার হবা তখন কোন ইনভেস্টিগেশনটা কোন রোগীর জন্য লিখবা, হ্যাঁ, রেশনাল ইনভেস্টিগেশন সিলেকশন, সেটা তোমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, তো এই যে একটা কথা, যে এটা আলফ্রেড কর্জিপস্কি, হ্যাঁ, একজন বিখ্যাত লোক, ওনার একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে দ্য ম্যাপ ইজ নট দ্য টেরিটরি। ম্যাপ এটা একটা স্ট্যাটিক জিনিস, বাট দিস ইজ নট দ্য টেরিটরি। হ্যাঁ,
তো আমরা যদি এই রকম হই রিগার্ডিং দ্য ইনভেস্টিগেশন প্রসিডিওর ইন অল পার্টস অফ দ্য মেডিকেল সায়েন্স, শুধু মাস্কুলোস্কেলেটাল সিস্টেম না, সেখানে এই রকম যদি আমরা হই, আমি ইনভেস্টিগেশন সিলেকশনের ক্ষেত্রে আমরা ব্রেইনটাকে ইউজ করি, ইনভেস্টিগেশনের ইন্টারপ্রিটেশনে ব্রেইনটাকে ইউজ করি, আমি একদম ডিটারমাইন্ড হয়ে না যাই ম্যাপের মতো, তাইলে এই ইনভেস্টিগেশন আর সাথে যদি আমি ভালো ক্লিনিশিয়ান হই, আমার রোগ ডায়াগনোসিসটা অনেক বেশি ইজি হবে। আর রোগ ডায়াগনোসিসটা যদি ইজি হয়, তাহলে রোগের ট্রিটমেন্টটাও তুমি খুব ভালো মতো দিতে পারবা। তুমি তত বড় ডাক্তার, তত ভালো ডাক্তার হবা যত ভালো ডায়াগনোসিস তোমার। ট্রিটমেন্টটা কিন্তু ডায়াগনোসিসের তুলনায় সহজ জিনিস। ডায়াগনোসিসটা যদি একুরেট হয়, ট্রিটমেন্ট একুরেট করাটা অনেকটা সহজ হয়ে যায়। তো আমার মনে হয় মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের ইনভেস্টিগেশনে আমাদের কথা এরকম এইটুকুই। তো